আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি পর্ব নিয়ে আসলাম, সিকান্দার সাহার পর্ব নাম্বার 5। সিকান্দারের গাড়িটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের সামনে থেকে বেরিয়ে চলে যেতে লাগলো কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। সোলেমানের দৃষ্টি স্থির হয়ে আছে সামনের দিকে, রাস্তায়। মুনতাহা তাকিয়ে আছে বাহিরে। গাড়িতে তাদের মধ্যে আর কোনো কথা হয়নি। দুজনেই চুপচাপ। তবে মুনতাহা এক অদ্ভুত জিনিস টের পাচ্ছে। গাড়িতে অদ্ভুত রকমের সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছে। খুবই মিষ্টি আর সিদ্ধ মনে হচ্ছে ঘ্রাণটা। পারফিউম নাকি? যমুনা ফিউচার পার্কের সামনে গাড়িটা এসে থেমে গেল। মুনতাহা আকস্মিক গাড়ি থেমে যাওয়ায় সামনে তাকিয়ে দেখে তারা মলের সামনে এসে গেছে। সিকান্দার গাড়ি থেকে বের হয়ে ওপর পাশের দরজা খুলে দিল মুনতাহাকে বের হওয়ার জন্য। মুনতাহা বের হতেই গাড়ির দরজা লাগিয়ে দিয়ে হাতের ইশারায় বলল, চলুন ভেতরে, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। মুনতাহা হাঁটা ধরল। তার পেছন পেছন হেঁটে আসছে সিকান্দার। মলের ভেতরে ঢুকতেই গ্রাউন্ড ফ্লোরে দুই বাড়ির সকল সদস্যকে দেখা গেলেও দেখা গেল না কেবল অর্ণবের। সে এসব দেখতে পারবে না। তার উপর সিকান্দার যেভাবে শাসিয়েছে, বেচারা আর আসবে না হয়তো। সাইদা মির্জা শাড়ির আঁচল সামনের দিকে টেনে ধরে তাদের দুজনকে আগাগোড়া দেখে বলল, অনেক অপেক্ষা করিয়েছ, এখন আর টাইম ওয়েস্ট করিও না, তাড়াতাড়ি কেনাকাটা শুরু করো। সিকান্দার ছোট্ট করে কেবল বলল, সময় লাগবে। সাইদা মির্জা তীক্ষ্ণ চোখে তাকালেন সিকান্দারের ফুফু আর ময়না বেগমের দিকে তাকিয়ে বলল, ফুপু, চাচি বলুন। তারা প্রথমে মেয়েদের জামাকাপড়ের দিকে গেল। মেহেদি, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, 3টে অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে হবে। একটা বড়সড় দোকানের সামনে এনে মুনতাহাকে বলা হলো তার পছন্দ মতো শাড়ি লেহেঙ্গা সিলেক্ট করতে। মেয়েটা পড়ে গেল বিপাকে। তার কখনো এমন বড়সড় শপিং মলে আসা হয়নি। জামাকাপড় সব ময়না বেগম কিনে দিয়েছে তার পছন্দ মতো। তার নিজের কোনো কেনাকাটা হলে নিউ মার্কেটের সামনে ফুটপাত থেকে কিনেছে। এখন আজ তাকে এখানে এনে এভাবে বিয়ের পোশাক পছন্দ করতে বলায় নার্ভাস হয়ে গেল। দোকানদার একের পর এক লেহেঙ্গা শাড়ি দেখাচ্ছে, আর সে দেখেই যাচ্ছে। সিকান্দারের হুপু মুনতাহার বাহুতে হাত রেখে বলল, কি হলো, পছন্দ করো? ভালো লাগছে না? তাহলে অন্য দোকানে যাওয়া উচিত। শুধু শুধু দাঁড়িয়ে থাকা মানে তো সময় ওয়েস্ট। ময়না বেগম লেহেঙ্গা শাড়ি উল্টে পাল্টে দেখে বললেন, কালেকশনগুলো তো সুন্দরী, তোমার পছন্দ হচ্ছে না কেন? কি সমস্যা বলো। মুনতাহা নিচু স্বরে জবাব দিল, আম্মু, এত এত কালেকশন যে আমি ঠিকমতো পছন্দ করতে পারছি না, তোমরা পছন্দ করে দাও। দূরে দাঁড়িয়ে থাকা সিকান্দার এবার এগিয়ে এলো। লেহেঙ্গা শাড়িগুলোতে একবার চোখ বুলিয়ে বলল, আপনার ভারী জিনিস ক্যারি করতে অস্বস্তি হবে না তো মন? সিম্পল কিছু দেখব, যাতে বিয়ের সারাদিন কমফোর্ট ফিল পান। মুনতাহা মত নাড়ালো। তার সিম্পল কিছুই চাই। এত গর্জিয়াস পোশাক দেখে তার এখনই অস্বস্তি হচ্ছে। সিকান্দার প্রথমে মেরুন রঙের একটা বেনারসি নেয় বিয়ের জন্য, সবুজ রঙের গাড়ার নেয় মেহেদির জন্য, বাসন্তী কালারের সিম্পল লেহেঙ্গা নেয় গায়ে হলুদের জন্য, সর্বশেষ বৌভাতের জন্য নেয় পেঁয়াজ কালারের শাড়ি। 4টা পোশাকের দাম হলো 2 লাখ টাকা। সিকান্দার দামাদামি করেনি, যা চেয়েছে তাই দিয়েছে। মুনতাহা চমকালো দাম শুনে। সে তো ফুটপাত থেকে কিনে দামাদামি করে। এই লোক একটা কথাও বলল না। পোশাক কেনা শেষ হতেই আসরের আজান দিয়ে দিল। সিকান্দার হুপু আর চাচিকে ফোন করে ডেকে আনিয়ে মুনতাহাকে তাদের কাছে রেখে বলল, আমি একটু আসছি। কথাটা বলে সিকান্দার শপিং মলে থাকা নামাজের
ওদিকটায় চলে গেল। ওয়াশরুম থেকে অজু করে পকেট থেকে টুপিটা বের করে আসরের নামাজটা আদায় করে নিল। মুনতাহা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মা হুপুর কেনাকাটা দেখছিল। সিকান্দার হুট করে কোথায় চলে গেল তার তা জানা নেই। হয়তো কোনো কাজে গেছে। শপিং ব্যাগগুলো হাতে নিয়ে এদিক ওদিকে তাকাতে তাকাতে হুট করে লিফটের ওদিক পানে চোখ যেতেই দেখল সিকান্দার লিফটের দরজা খুলতে বেরিয়ে আসছে। মাথায় সাদা রঙের নামাজের টুপি, বা হাত দিয়ে মাথা থেকে টুপিটা খুলে প্যান্টের পকেট ভরে তার দিকে এগিয়ে আসছে। লোকটা তাহলে নামাজ পড়তে গিয়েছিল। সিকান্দার মুনতাহার সামনে দাঁড়িয়ে তার থেকে শপিং ব্যাগগুলো নিজ হাতে নিয়ে তারপর তারা জুতোর দোকানে গেল। 4 জোড়া জুতা নিল 60,000। তারপর তারা গোল্ডেন দোকানে গেল। হাত, গলা, কান, নাক, মাথা সব জায়গায় গহনা মিলিয়ে 5 ভরি স্বর্ণ কিনে দেওয়া হলো। সেখানেও 10 লাখের উপরে টাকা খরচ হলো। অবশেষে আসা হলো কসমেটিকের দোকানে। ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট সিকান্দার মুনতাহাকে কিনে দিল নিজে পছন্দ করে করে। এখানেও চলে গেছে 50 থেকে 60,000 টাকা। সব কেনা শেষে মুনতাহার পুরো বিয়ের শপিং হলো এক গাদা। সিকান্দারের 2 হাত ভর্তি। গয়নার ব্যাগগুলো তার হুপুর কাছে। শেষেরগুলো নেওয়া আর জায়গা নেই। ইশারায় সে তার 2 হাত দেখালো। মুনতাহা কসমেটিকের ব্যাগগুলো হাতে নিয়ে বলল, আপনি অনেক টাকা খরচ করছেন। গুনলে হয়তো দেখা যাবে 20 লাখের কাছাকাছি হয়ে গেছে। এতটা খরচ করা কি ঠিক? একথা শুনে সিকান্দার ঘাড় ঘুরিয়ে মুনতাহাকে দেখে বলল, আমার এতদিনের ইনকাম থেকে করা সেভিংয়ের টাকা পয়সা সব তাহলে কার জন্য মন? নিশ্চয়ই আমার অর্ধাঙ্গিনীর জন্য কেবল। আর সেটা কে? তাই বলে এত? এটা কেবল আপনার ক্ষেত্রেই এত। আপনার পছন্দ হয়েছে তো আমার পছন্দের কেনা সব? যদিও কেনার আগে সিকান্দার জিজ্ঞেস করে নিয়েছে, তারপরেও মনে হলো জিজ্ঞেস করা উচিত আবারও। তাহলে চলুন বাসায় ফেরা যাক। কিন্তু আপনি তো কিছুই কিনলেন না। পরে এসে কিনবো আমারটা। আপনার বাড়ি ফেরা উচিত। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। ভার্সিটি থেকে সোজা এখানে নিয়ে এসেছি। ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। আগে কিছু খেয়ে নেওয়া যাক, চলুন। সিকান্দার ফোনটা বের করে হুপুকে কল দিয়ে বলল, তাদের কেনাকাটা কত দূর? ওপাশ থেকে হুপু জানালো, সিমরানের আর লাবণ্যের হয়নি এখনো। লাবণ্য সিকান্দারের হুপুর একমাত্র মেয়ে। তাহলে হুপু, আমি মুনতাহাকে নিয়ে খাবারের দিকটায় যাচ্ছি। আপনাদের হয়ে গেলে এদিকটায় আসুন। ফোন কেটে সিকান্দার মুনতাহাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। 1 প্লেট কাচ্চি আর কাবাব অর্ডার দিল। কাচ্চিটা খুব পছন্দ মুনতাহার, কিন্তু আগে আগে খাওয়াটা কেমন অসামাজিক দেখায়। সেজন্য ঠোঁট কামড়ে পুরো রেস্টুরেন্টে চোখ বোলাচ্ছিল। সিকান্দার হাত ধুয়ে প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল, খাওয়া শুরু করুন মন। আমারও ক্ষুধা লেগেছে আপনার মতো। খাবার সামনে রেখে অপেক্ষা করতে নেই। লজ্জা পেল মুনতাহা। হাত ধুয়ে খাবারটা খেয়ে নিল। তাদের খাওয়া শেষ হতেই বাকিরাও চলে আসলো। তারা তাদের পছন্দ মতো খাবার খেলো। সকলের খাওয়া শেষে সিকান্দার বিল পরিশোধ করে মুনতাহা আর ময়না বেগমকে তার গাড়িতে করে তাদের বাড়িতে রেখে আসলো। বাকিরা সাইদা মির্জার গাড়িতে করে তাদের বাড়িতে গেল। ফেরার পথে সিকান্দার আর মুনতাহার মধ্যে কোনো প্রকার কথা হলো না আর। বাড়ির ভেতরেও আসেনি, নামিয়ে দিয়েই চলে গেছে। মুনতাহা রুমে এসে সব খুলে খুলে দেখল। তখন সেভাবে নজর দিয়ে দেখা হয়নি। পুরো খাট ভরে গেছে জিনিসপত্রে। ইলা মেসেজ দিয়ে জানিয়েছিল তাকে যেন বিয়ের জামাকাপড় দেখানো হয়। মুনতাহা সেজন্য ছবি তুলে ইলাকে পাঠালো। সাথে সাথে ইলা রেসপন্স করলো, লিখে পাঠালো,
ওরে আল্লাহ, এ বেড়া তো দেখি তোমাকে পুরো শপিং মল ধরে কিনে দিয়েছে মুনতাহা। বেড়া বড়লোক মেলা। কে পছন্দ করে কিনছে এগুলো, তুমি? না, উনি সব পছন্দ করে দিছে কিনে। বেড়া রুচির তারিফ করতে হয়, সব ব্র্যান্ডের জিনিস কিনে দিয়েছে তোমায়। বই, তুমি জিতছ। এ বেড়া দেখো, ওই খাবিস অন্যবের মতো হবে না। দোয়া করো, অলওয়েজ করি তোমার জন্য। আশা করি এবার তুমি খুব সুখী হবে, মানে খুবই। ভার্সিটিতে আসবে এই কদিন, নাকি বিয়ের পর আসবে একেবারে? শিওর বলতে পারছি না। ইমার্জেন্সি হলে যেতে হবে ভার্সিটিতে। আচ্ছা, জানিও তাহলে। বিয়েতে আসছো তো তুমি? ইলা হাই তোলার ইমোজি পাঠিয়ে বলল, দাওয়াত দিয়েছিলে নাকি আমাকে? দিলাম তো। 13 তারিখ বিকেলে মেহেদি, 14 তারিখ সকালে গায়ে হলুদ, আর দুপুরে বিয়ে। 15 তারিখ বৌভাত। আসছো তো? অবশ্যই আসবো। এখন রেস্ট নাও, দখল গেছে অনেকটা। মুনতাহা ফোনটা হাত থেকে নামাতে গিয়েও আর নামাতে পারল না। একটা নোটিফিকেশনে চোখ আটকে গেল। সিকান্দার সাহা ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছে তাকে। প্রোফাইল ক্লিক করে দেখল, প্রোফাইল লক করা। বেড়া মানুষও আইডি লক করে রাখে, তবে প্রোফাইল পিকচারটা সুন্দর। কোনো এক মসজিদের বারান্দায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কিঞ্চিত কুঁজো হয়ে ঝোঁকে হাসাহাসি করছে, এমন টাইপের ছবিটা। মনে হচ্ছে আচমকা তোলা হয়েছিল অপ্রস্তুতভাবে। তবে ছবিটা দারুণ উঠেছে। সম্ভবত এটা বাংলাদেশের তোলা ছবি না, বাহিরের দেশের কোনো কান্ট্রির হবে। বাচ্চাগুলোর ফেস ঘটনা সেটাই বলছে। মুনতাহা আর মনে নেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে। ওভাবেই ফোনটা রেখে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো ব্যাগে ভরে আলমারিতে রেখে দিল। রাতে খাবার সময় মুনতাহার বিয়ের অনুষ্ঠান নিয়ে কথা উঠল। ময়না বেগমকে জিজ্ঞেস করলেন মুনতাহার বাবা কে, কি বলবে তার বিয়ের কথাটা। ময়না বেগমের শক্ত গলায় বলা এক বাক্য, না। বিয়েতে মেয়ের বাবা থাকাটা জরুরি। যাদের বাপ নেই তাদের কিভাবে বিয়ে হয়, সেভাবেই হবে মুনতাহার বিয়ে। আচ্ছা শান্ত হও, তোমাদের কেনাকাটা সব শেষ। আগামীকাল সিকান্দারকে নিয়ে যাব আমি নাতিব। ছেলেটা অনেক খরচ করেছে তাই না? মুনতাহাকে তো কিনে দিছে, সাথে আমাদেরও দিছে। এই জন্য আমি যেতে চাইনি, কেবল মুনতাহার জন্য যেতে হলো। মুনতাহা খাবার খেতে আসলে সাথে সাথে তাদের কথাবার্তা বন্ধ হয়ে যায়। ময়না বেগম জিজ্ঞেস করে, তুমি কাউকে ইনভাইট করেছো বিয়েতে? হুম। কাদের কাদের? কেবল ইলাকে। আর কোনো কথা হলো না। যে যার মতো খেয়ে চলে গেল রুমে। এই ইতুনি ঠান্ডা রাত। সিকান্দার এশার নামাজ শেষে কালো হাফ হাতা টি শার্ট পরে নিজের রুমের সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। বেশিরভাগ পুরুষের রুম ভর্তি থাকে জামাকাপড়, জুতা, পারফিউম, ঘড়ি কালেকশনে ভরা। কিন্তু সিকান্দারের রুমটা একটু ডিফারেন্ট বাকি সব পুরুষদের থেকে। তার রুমের একটা আলাদা সাইড আছে। সেই সাইডটা ভরা শুধু 50টিরও অধিক দেশের সংস্করণের বিভিন্ন হাদিসের কিতাব, জিকিরের কিতাব, আতর, ফিকাহের বই, দোয়া দুরুদের বই, তাফসির ইবনে কাসিরের বই দিয়ে। তোর এই 28 বছর বয়সে 50টিরও অধিক দেশ থেকে সংগ্রহ করা কোরআন শরীফ পড়া হয়েছে। এখন রুমে আছে কেবল একটি কোরআন শরীফ, বাকিগুলো সেই একটা করে সংগ্রহ করেছে, পড়িয়েছে। পড়া শেষে মসজিদে বা এতিমখানায় দিয়ে দিয়েছে, আবার নতুন করে কিনেছে। তার অদ্ভুত সব ইচ্ছে, যে দেশে যায় সে দেশ থেকে কোরআন শরীফ, হাদিস, দোয়া দরুদের বই, বিভিন্ন সুগন্ধির আতর সংগ্রহ করা। সিকান্দার পারফিউম ইউজ করে না, ইউজ করে আতর। আতরের ইউজ কালেকশন তার রুমে। দেশে আসার সময় সব সাথে করে নিয়ে এসেছে আলাদা করে, তবে বাড়িতে এসে আজ পৌঁছালো সেগুলোই নিজের রুমে সেই সাইডটায়।
সেলফে সাজিয়েছে বাড়ি ফিরে সিকান্দার। তার দাদিও সাহায্য করেছে। এই সাইটটাতে নামাজ ইবাদত করার জন্য সুন্দর একটা সাইট রাখা হয়েছে। দেখলে একটু বসে থাকলেই মনটা শান্তিতে ভরে যায়। মির্জা বাড়িতে ফিরেছে সিকান্দার আজ। বইগুলো গুছিয়ে ফ্রেশ হয়ে আশার নামাজ আদায় করে হালকা কোরআন পড়ে একটু কাজে লেগেছিল ল্যাপটপে। এমন সময় পাশে থাকা ফোনটা বেজে ওঠায় সেদিকে তাকাতে দেখল সুনেহারা ফোন করেছে। সুনেহরা সাইদা মির্জার ছোট মেয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সিকান্দার রিসিভ করে কানে দিতেই সুনেহরা অস্থির গলায় বলল, ভাইয়া তোমার নাকি বিয়ে? হায় হায়, আমি আজ জানলাম। সিমরান আপুর থেকে। মেয়েটাকে ভাইয়া? নাম বলল না কেউ। বিদেশি নাকি দেশি? বলো বলো। খুব সুন্দর দেখতে। কীভাবে কি হলো তোমাদের মধ্যে? শান্ত হও, শ্বাস নাও। কত প্রশ্ন করবে একসাথে? আমি না হয় একসাথে অনেকগুলো প্রশ্ন করেছি, তুমি এক এক করে উত্তর দাও। তুমি চেনো তাকে? সে কোনো ফরেনার না। কি? আমি চিনি। কে সে? বলো তাড়াতাড়ি। মুনতাহা মুন। কান থেকে যেন ফোনটা পড়ে যেতে গিয়েও ফোনটা আর পড়ল না। তার আগেই কেউ একজন ধরে ফেলল। শুনে হরা তাকিয়ে দেখল তার রুমমেট সিফা। ফোনটা কানে নিল ফের সে। আর ইউ সিরিয়াস ভাইয়া? মুনতাহা মনকে বিয়ে করছো তুমি? আর বাড়ির সবাই মেনেও নিল? স্বার্থ ছাড়া কেউ মেনে নেবে তোমার মনে হয়? কি স্বার্থ আছে? তুমি বুঝবে না। বাড়ি আসছো কবে? এক্সাম চলছে ভাইয়া, 12 তারিখে শেষ হবে। সেদিন রাতেই রওনা দিব। বাবা আসবে। ঠিক আছে, সাবধানে থেকো। রাখছি, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে যেতেই সুনেহারার শরীর ঠান্ডা হয়ে গেল। পাশে সিফা মেয়েটা চুপচাপ বিছানা গোছাচ্ছে। এক নজর তাকালো সুনেহারা। মুনতাহার থেকে 2 বছরে বড় সুনেহরা। সিফা তার খুব ভালো ফ্রেন্ড, বলতে গেলে ভার্সিটি লাইফে একমাত্র ফ্রেন্ড। আরও একটা পরিচয় আছে তাদের। সিফার বাবা সুনেহার বাবার পরিচিত। সিফাদের বাড়ি বগুড়ার সারিদিয়াকান্দি। তো আগে থেকে তাদের চেনা পরিচয় ছিল হালকা। এই মেয়েটা যে তার ভাইয়াকে ভালোবাসতো। আচ্ছা, ওর কি কষ্ট হচ্ছে? মুখের হাবভাব দেখে কিছু ঠাউর করা যাচ্ছে না। ভাইয়া দেশে এসেছে শুনে মেয়েটা কত খুশি হয়েছিল। তারা দুজন প্ল্যানও করতো ঢাকা যাবে। সুনেহারা সিফার কাঁধে হাত রেখে বলল, কষ্ট হচ্ছে তোর? সিফা তাকালো, মুখে হাসি ঝুলিয়ে বলল, কষ্ট কেন হবে আমার? তুই তো ভাইয়াকে। বোকা মেয়ে। আর তুই সেগুলো সিরিয়াসভাবে বসে আছিস? এমনি ফান করেছিলাম। সুনেহরার বিশ্বাস করতে পারল না কথাটা। কিছু বলার জন্য উদ্যত হলে সিফা কাঁথামুড়ি দিয়েই বলল, গুড নাইট, সকালে কথা হবে। সুনেহরা তপ্ত শ্বাস ফেলল। একতরফা ভালোবাসায় কিছু মেলে না। অথচ সুনেহরা হয়তো জানে না তার ভাই সিকান্দার শাহ একতরফাভাবে চেয়েই তার ভালোবাসাকে পেতে যাচ্ছে। সুনেহরা ঘরের বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। সিফার বুকের ভেতরটা কি যে কষ্ট হচ্ছে। আহা, কি অসহ্য যন্ত্রণা। চিৎকার করে কেঁদে নিজেকে একটু সান্ত্বনা দিতে অবধি পারছে না। পাহাড় সমান ব্যথা বুকে চেপে তাকে যুদ্ধ করতে হচ্ছে কান্না না করার জন্য। ছোট থেকেই তো তার পছন্দ ছিল সিকান্দারকে। যদিও তাদের ভেতর কখনো কথা হয়নি, তারপরও তাকেই ভালো লাগতো। কত বিয়ের প্রস্তাব আসলো তার। কেবল সিকান্দারকে ভালোবেসে ফেলার দারুণ না করে দিয়েছে। একটু আশা ছিল সে দেশে ফিরলে বাড়িতে জানাবে, কিন্তু সে দেশে ফিরে তো নিজেরই বিয়ে ঠিক করে ফেলেছে। তারাও নিশ্চয়ই দাওয়াত পাবে বিয়েতে। কিভাবে যাবে? তার তো সহ্য করতে কষ্ট হবে।
পাহাড় সমান ব্যথা নিয়ে কোনো রকমের আড্ডা পার করে সোনেহারাকে রেখে সকাল সকাল ভার্সিটিতে চলে যায়। তার নিজেকে একটু সামলে নেওয়ার জন্য স্পেস চাই। মন্থা আজকে ভার্সিটি গিয়েছিল। সে 13-15 তারিখ এই 3 দিন যাবে না। ইলা ভার্সিটির শেষে শপিংয়ে গেছে। মন্থা বাড়ি এসে জানালো সালমান মির্জা, নাদিম আর সিকান্দার গেছে শপিং মলে। সিকান্দার খুব ছিমছাম একটা সাদা পাঞ্জাবি আর কোটি নিল বিয়ের জন্য। বৌভাতের জন্য স্যুট বুট নিল। মেয়েদের জন্য কিছু কিনল না। মেয়েদের অনুষ্ঠান কেবল মোন্তাহার হবে। ছেলে মানুষ হাতে মেহেদি দেবে, বিষয়টা খুবই ইতস্ত লাগে সিকান্দারের। সালমান মির্জাই কিনে দিল। সিকান্দার বাধা দিতে চেয়েছিল, তবে নাদিম আর সালমান মির্জা শোনেনি। তারাও তাদের জন্য কিনেছে। সেলিম মির্জা ফোন করে মানা করে দিয়েছিল তার জন্য না কিনতে, সেজন্য তার জন্য কেনা হয়নি। নাদিম বাড়তি আরও একটা শার্ট কেনার জন্য আরেকটা দোকানে গেল। সেখান থেকে একটা ডার্ক ব্লু শার্ট কিনে বের হবার সময় আকস্মিক এক মেয়ের সাথে ধাক্কা খেল। হাত থেকে সব শপিং ব্যাগগুলো পড়ে গেল। মুহূর্তে মেজাজ তার সপ্তম আকাশে উঠে গেল। কিরমির করতে করতে বলল, কানা নাকি, চোখে দেখেন না? চোখকে পেছনে রেখে হাঁটেন? ইলা হকচকিয়ে যায়। সে মোড় ঘুরতে ছিল, কিভাবে বুঝবে পাশের গলি থেকে কেউ আসবে? ইলা শপিং ব্যাগগুলো উঠিয়ে দিতে দিতে বলল, দুঃখিত ভাইয়া, দেখিনি। নাদিম মেয়েলি গলা শুনে ঘাড় ভাকিয়ে তাকায়। সে তো ভেবেছিল কোনো পুরুষ হবে। মাথাটাকে ঠান্ডা করে বলল, ইট ইজ ওকে, দেখে শুনে হাঁটুন। নেহাত আমি ভালো ছেলে বলে কিছু বলিনি। অন্য কেউ হলে সিনকেট করতো। নাদিম চলে গেল। ইলা হাঁ হয়ে গেল। এই ছেলে বলে তাকে কিছু বলেনি। তাহলে শুরুতে কি বলেছিল ওসব? বেডা বড্ড খাটাস কোথাকার। বিকেলে সূর্য যখন তার আলোর গতি কমিয়ে হালকা রশ্মি ছড়াচ্ছে, তখন ময়না বেগম মোন্তাহাকে নিয়ে বাড়ির পাশে টেইলার্সের দোকানে গেল। তার বডির মাপ দিয়ে ব্লাউজ পেটিকোট বানাতে দিয়ে আসলো। মাগরিবের আজান দেওয়ায় তারা বাড়ি আসে। এসে ময়না বেগম রাতের রান্না চড়ায়। মুনতাহা নিজের রুমে চলে আসে। পরনে বোরকাটা খুলে হাত মুখ ধুয়ে মাগরিবের নামাজটা শেষ করে চা নিয়ে ব্যালকনিতে বসতেই হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। মুনতাহা হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে সিকান্দার লিখে পাঠিয়েছে, আর কত ঘন্টা ঝুলিয়ে রাখবেন এই অদমকে মন। মুনতাহা বুঝল না কথাটার মানে। কোথায় ঝুলিয়ে রেখেছে? সে তো বিয়েতে হাঁ করেইছে। তাহলে ঠিক বুঝলাম না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তো, দেখেছিলেন? ওহো, হ্যাঁ দুঃখিত, আমার মনে নেই। এক্ষুনি অ্যাকসেপ্ট করছি। মুনতাহা ফেসবুকে ঢুকে অ্যাকসেপ্ট করলো সিকান্দারের আইডিটা। তারপর স্ক্রল করতে লাগলো। আগে হয়তো সম্ভবত তার আইডি পাবলিক ছিল, কারণ পোস্টের রিচগুলো তাই বোঝাচ্ছে। রিসেন্ট হয়তো লক করেছে। লক করার পর আর কিছু পোস্ট করেনি। লাস্ট পোস্ট 2 মাস আগের। ফটো অপশনে ঢুকে দেখলো সিকান্দারের অনেক ছবি। বিভিন্ন দেশে গিয়েছিল, সেখানকার সৌন্দর্য তুলে ধরেছে ছবির মাধ্যমে। বেশিরভাগই বিভিন্ন নামকরা ঐতিহাসিক মসজিদ। লোকটা মক্কা মদিনাতেও গিয়েছিল, হজ উমরা করেছে। বা, খুবই ইসলামিক মাইন্ডেড তাহলে। এদিকে মুনতাহা সিকান্দার আইডি স্ট্রাগল করছে, ওদিক থেকে সিকান্দারও মুনতাহার আইডি স্ট্রাগল করছে, কারণ দুজনেরই আইডি লক ছিল। মুনতাহা খুবই কমই পোস্ট করে ফেসবুকে। তার লাস্ট পোস্ট 6 মাস আগের, তারপর আর করেনি। ফ্রেন্ড মাত্র 21 জন, সেগুলো রিলেটিভ আর ভার্সিটির ফ্রেন্ড। মুনতাহা ছুটে হোয়াটসঅ্যাপে গেল, কি বোর্ড টাইপ করলো, আপনার আমাকে পছন্দ হওয়ার কারণ কি? সাথে সাথে রিপ্লে আসলো, কোনো কারণ নেই মন। অবশ্যই কোনো কারণ আছে। সত্যি কোনো কারণ নেই। আমি কিন্তু আপনার জন্য পারফেক্ট নই, জানেন নিশ্চয় সেটা। আপনি যদি এটা মনে করেন তাহলে এটাই সই। আপনার পারফেক্ট হতে হবে না আমার জন্য। অবিশ্বাসের দুনিয়ায় সবই আমায় ছেড়ে চলে গেলেও আপনি শুধু আমার হয়ে থাকবেন, দ্যাট ইজ এনাফ ফর মি। আমি কিন্তু খুবই সাধারণ। সাধারণের চেয়ে সুন্দর কিছু নেই পৃথিবীতে। আপনি সাধারণই অসাধারণ। আপনার আব্বা আম্মা আমাকে বিয়ের পর ছেড়ে দিতে বললে কি ছেড়ে দিবেন?
আমি তো কাপুরুষ নই মন, রক্তে মাংসে ভরা পুরুষ। কারো কথায় কেন আমি আমার স্ত্রীকে ছেড়ে দিব, যেখানে আমি সব কিছু ছাড়তে রাজি কেবল আপনাকে পাওয়ার বিনিময়ে। সেখানে আপনাকে ছাড়ার প্রশ্ন আসে কিভাবে? তাকদীর আমাকে কখনো ভালোবাসা দেয়নি জীবনে, সেজন্য আপনার তাকদীরে সিকান্দার সাহাকে লিখে রাখা হয়েছে। এজন্যই বড় অবাক হচ্ছি, হুট করে কেউ বিনা কারণে আমাকে ভালোবাসলে, যত্ন করলে আমি ভীষণ দ্বিধাগ্রস্ত হই, অবহেলায় অভ্যস্ত যে। তাহলে এখন থেকে সিকান্দার সাহাতে অভ্যস্ত হতে শিখুন মন। তার কাছে ভাতের অভাব হলেও আদর, যত্ন আর ভালোবাসার অভাব হবে না কোনোদিন। আপনাকে ভালোবাসার পরিমাপ যদি ভালোবাসা নিজে মাপতে জানতো, তাহলে খোদা ভালোবাসা নিজেই আমার প্রিয়তমা হতে চাইতো। আমি মুগ্ধ হই আপনার কথার সাথে বলার সময়। বেশ, বশ করার মন্ত্র জানেন নাকি? যদি জানতাম তাহলে কি আর আপনাকে পাওয়ার মাঝে যে এত আনন্দ সেটা জানাতে পারতাম। আপনি আমাকে পাওয়ার জন্য এত ব্যাকুল। আমার জীবনে আপনি এমন এক মানুষ যার অভাবে পুরো দুনিয়া শূন্য লাগে। একটা নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়, বুক ভারী লাগে, মনে হয় শ্বাস আটকে আসছে। অথচ পৃথিবীতে কিন্তু অক্সিজেনের কোনো ঘাটতি নেই। তাহলে ব্যাকুলই বা হব না কেন বলুন? রাখি তাহলে আজ। জি, অবশ্যই। ফোনটা কেটে দিতেই মসজিদ থেকে এশার আজান ভেসে আসলো। সিকান্দার ফোনটা টেবিলে রেখে উঠতে নেবে এমন সময় দরজায় কড়া নেড়ে সেলিম মির্জা তার উপস্থিতি জানান দিয়ে বলল, আছো? আছি। সেলিম মির্জা ভেতরে ঢুকে ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, কথা ছিল তোমার সাথে। অপেক্ষা করুন, নামাজটা আগে পড়ে আসি। জরুরি কথা এটা। নামাজটা জরুরি আমার কাছে। আপনি অপেক্ষা করতে না পারলেন আসুন, পরে কথা হবে। সেলিম মির্জা বসে অপেক্ষা করল। সিকান্দার অজু করে নামাজ আদায় করে সেলিম মির্জার সামনে বসতে সেলিম মির্জা বললেন, আমার ব্যবসা আর রাজনীতিতে কবে ঢুকছো? বিয়ে তো পাকা করলাম তোমার কথা মতো। রাজনীতি আমার পক্ষে হয়তো করা সম্ভব হবে না। আপনি জানেন ভালো করে আমি অন্যায় মেনে নিতে পারি না। আর আপনাদের দলে অন্যায়ে নোবেল পুরস্কার পাওয়া বিজয়ী দল আমার সাথে ম্যাচ করবে না। উল্টো দেখা যাবে আপনাকেই আপনার দল বের করে দিয়েছে। আপনি নিশ্চয়ই চাইবেন আমাকে রাজনীতিতে ঢুকিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনতে। সেলিম মির্জা ভাবল সিকান্দার ভুল কিছু বলেনি। ঠিক আছে, তাহলে বিজনেসটা সামলাও। এখানে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? সবই তো মানলাম তোমার। আমি আপনার ব্যবসায় একজন কর্মী হিসাবে কাজ করব। মাস শেষে যেভাবে কর্মীরা স্যালারি পায় আমাকেও সেভাবে স্যালারি দিতে হবে। সেলিম মির্জা এবার চমকে উঠল। মাথা খারাপ তোমার? তোমাকে আমি স্যালারি দিব বাকি কর্মীদের মতো? আমার সব কিছুই তো তোমার। না, আমার সব কিছু যেমন আপনার না, তেমন আপনার কোনো কিছুই আমার না। আমি ফ্রিতে আপনার থেকে কোনো ফেভার নিতে চাই না। আপনি রাজি হলে তবে আমি জয়েন হব। তুমি বাবা ছেলে সম্পর্কটা আর রাখলে না দেখছি। সে তো অনেক আগে থেকেই রাখিনি, নতুন মনে হলো আপনার কাছে আজ। ঠিক আছে, মাস শেষে তোমাকে আমি স্যালারি দেব। সিইও হিসাবে কবে জয়েন করছো তাহলে? বিয়ের একদিন পর থেকেই। এবার আসুন, আমি ঘুমাবো। চলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।